Dear learners, let's see some other steps of turning a sentence into basic forms. এখানে ফার্স্ট স্টেপসে আমরা দেখব আদার স্টেপসের স্টেপ 1 রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা জানো প্রোনাউন 8 প্রকারের, তার মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ওয়ান অফ দেম। রিফ্লেক্সিভ প্রোনাউন এক বাক্যে চিনতে যদি আমরা চাই তাহলে হলো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোতে আমরা সেলফ অথবা সেলফস যুক্ত পাবো। সেলফ সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে এবং প্লুরাল ফর্মের ক্ষেত্রে সেলফস যুক্ত পাবো। এই সেলফ বা সেলফ যুক্ত সেন্টেন্সকে আমরা যদি প্রেসিভ করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে সাবজেক্টের কোনো স্থান পরিবর্তন হবে না, সাবজেক্টের স্থান অপরিবর্তিত থাকবে। কারণ আমাদের এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টেরই রিফ্লেক্সিভ ফর্ম থাকবে অবজেক্টের স্থানে। তার মানে হলো একই ব্যক্তি ভার্বের কাজটি সম্পাদন করবে এবং একই ব্যক্তি তার নিজের জন্য কাজটি সম্পাদন করবে। এই ধরনের আমরা ওয়ার্ডগুলোকে, এই সেলফ বা সেলফ যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। এখানে দেখা যাচ্ছে আনা ফ্রাঙ্ক কনফাইন্ড হারসেলফ টু সার্ভাইভ। আনা ফ্রাঙ্ক নিজেই নিজেকে কনফাইন করেছিল, এজন্য আমরা সাবজেক্ট আনা ফ্রাঙ্কের স্থানে রেখে দিয়েছি, সাবজেক্টের স্থানে সাবজেক্ট থেকে গেল। এবার আমার বি ভার্ব যোগ করার পালা। আমরা জানি কনফাইন্ড পাস্ট টেন্স, আর বি ভার্বেরও এজন্য আমরা পাস্ট টেন্স ওয়াজ যুক্ত করেছি। আনা ফ্রাঙ্ক একজন পার্সন ছিল এজন্য। এরপর ভার্বের থার্ড ফর্ম কনফাইন্ড, এরপরে আবার বাই হারসেলফ। আমাকে বাই আনা ফ্রাঙ্ক লিখতে হচ্ছে না, কারণ আনা ফ্রাঙ্ক এবং হারসেলফ সেম পার্সন। আমি যেমন হারসেলফকে সাবজেক্টের স্থানে নিয়ে আসিনি, এজন্য আনা ফ্রাঙ্কের সাবজেক্টের স্থান থেকে আমরা অবজেক্টের স্থানে নিয়ে যাব না। সেম পার্সন, পার্সনের জায়গা দুটো সেমই থাকবে। আনা ফ্রাঙ্কের জায়গায় আনা ফ্রাঙ্ক, হারসেলফের জায়গায় হারসেলফ। আমাকে শুধু বাইটা অ্যাড করতে হলো, বাই হারসেলফ টু সার্ভাইভ। এরপর নেক্সট এক্সাম্পল, রোবট সোফিয়া অপারেটস ইটসেলফ। আমরা জানি রোবট সোফিয়া আমাদের দেশে এসেছিল এবং সে নিজেই নিজেকে অপারেট করতে পারে। হি ক্যান রেসপন্ড অল বাই হিমসেলফ, শি ক্যান রেসপন্ড অল বাই হারসেলফ। রোবট সোফিয়া অপারেটস ইটসেলফ, এখানে আমার রোবট সোফিয়া সাবজেক্ট, আমি রোবট সোফিয়া সাবজেক্ট ঠিক রেখেছি। এরপরে আমার অপারেটস প্রেজেন্ট টেন্স, আমার বি ভার্বের প্রেজেন্টে আমরা জানি তিনটে ফর্ম রয়েছে, এম, ইজ, আর। এখানে আমি রোবট সোফিয়া যেহেতু সিঙ্গুলার আমি ইজ ইউজ করেছি। গিভেন মেইন ভার্বের থার্ড ফর্ম হবে অপারেটেড, এরপর বাই দিলাম, বাই দিয়ে ইটসেলফ, প্রিপজিশন বাই, এরপর অবজেক্টের স্থানে ইটসেলফ ছিল, ইটসেলফই থেকে গেল। এই হলো স্টেপ 1 এর রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট আসি আমরা স্টেপ 2 কোয়াসি প্যাসিভ। কোয়াসি মিন্স লাইকনেস, রিজেম্বলিং, দ্যাট মিন্স কোয়াসি প্যাসিভ মানে প্যাসিভের মতো, প্যাসিভের মতোই। আমরা যেমন জানি যে প্যাসিভ সেন্টেন্সে আমরা যে সাবজেক্ট ইউজ করি সেটি সাধারণত ওই ভার্বটি সম্পাদন করতে পারে না, ভার্বটি অ্যাক্টেড হয়ে থাকে। ঠিক কিছু কিছু সেন্টেন্সে আমরা দেখি যে অ্যাক্টেড যে সাবজেক্টগুলো হয়ে থাকে সেগুলোই অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে বসে থাকে। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ, এই ধরনের সেন্টেন্সগুলোকে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স বলে থাকি। কোয়াসি প্যাসিভ সেন্টেন্স মূলত দুই প্রকার। এক প্রকারের কোয়াসি প্যাসিভ সেন্টেন্স হলো যার মধ্যে আমরা কমপ্লিমেন্ট পাবো, আর এক প্রকারে কমপ্লিমেন্ট পাবো না। উইথ কমপ্লিমেন্ট এন্ড উইদাউট কমপ্লিমেন্ট দুই ধরনের কোয়াসি প্যাসিভ রয়েছে। এই কোয়াসি প্যাসিভ গুলোতেও যেহেতু এর পরে কোয়াসি প্যাসিভের মূল ভার্বের পরে আমরা কোনো অবজেক্ট পাবো না, যেহেতু যার নিজের অবজেক্ট হিসেবে থাকার কথা ছিল সেই সাবজেক্টের স্থানে বসে রয়েছে, অর্ধ প্যাসিভ হয়েই রয়েছে, সেক্ষেত্রে আমাকে সাবজেক্টের পর মেইন ভার্বের পরের অংশ থেকে কোনো সাবজেক্ট নিয়ে আসতে হবে না, আর এজন্যই সাবজেক্টের স্থান অপরিবর্তিত থাকে। তার মানে কোয়াসি প্যাসিভ যুক্ত সেন্টেন্স যেগুলো থাকবে, কোয়াসি প্যাসিভ যেগুলো থাকবে সেখানে আমাকে নতুন করে সাবজেক্ট নিয়ে আসতে হবে না, সাবজেক্ট ঠিক থাকবে। এক্সাম্পল, দ্য সাহারা ফিলস এক্সট্রিমলি হট এট ডে টাইম অ্যান্ড কোল্ড এট নাইট। এখানে আমরা জানি সাহারা একটা মরুভূমি, এ নিজে নিজেকে ফেল করে না। উই ফিল সাহারা অ্যাজ এক্সট্রিম হট। এখানে যেহেতু আমার সাহারা সাবজেক্ট বসে দেয়াই আছে, দ্যাট মিন্স এটা কোয়াসি প্যাসিভ। সাহারা নিজেকে ফিল করে না, আমরা ফিল করি। দা সাহারা আমার সাবজেক্ট ঠিক থাকলো, ফিলস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, আমার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর। সাহারা যেহেতু সিঙ্গুলার ইজ লিখলাম। সাহারা ইজ মেইন ভার্ব ছিল ফিল, তার থার্ড ফর্ম হলো ফেল্ট। সাহারা ইজ ফেল্ট, ওদিকে বাদ বাকি অংশ যা ছিল তাই। এবং আমাকে এখানে কোনো বাই নিয়ে আসতে হবে না, বিকজ আমার তো অবজেক্টিভ সাবজেক্টের স্থানে রয়েছে এবং নতুন করে আমার কোনো সাবজেক্ট অবজেক্টের স্থানে স্থানান্তরিত হয়নি, এজন্য আমাকে বাইও ইউজ করতে হবে না। The Sahara is felt
extremely hot at daytime and cold at night. Same things. এরপর সেকেন্ড এক্সাম্পল, দ্য হিপ অফ থ্রাশ ইজ বার্নিং। এখানে আমার কোনো বার্নিং এর পরে কমপ্লিমেন্ট অংশ নেই। উপরেরটাতে আমার কমপ্লিমেন্ট অংশ ছিল, বাট সেকেন্ড সেন্টেন্সে আমার কোনো কমপ্লিমেন্ট অংশ নেই। এখানেও দ্য হিপ অফ থ্রাশ অবজেক্টটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে গেছে। ইজ বার্নিং কন্টিনিউয়াস ফর্ম, আমরা জানি কন্টিনিউয়াস ফর্ম হলে বি, কন্টিনিউয়াস ফর্ম হলো বিং। আমি দ্য থ্রাশ হিপ অফ থ্রাশ এরপরে ইজ আছেই, আমি বিং যুক্ত করছি বি ভার্ব, এন্ড বার্নিং এর থার্ড ফর্ম হলো বার্নড। এই হলো আমাদের স্টেপ 1 এ রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড স্টেপ 2 তে কোয়াসি পেসিভ। নাও স্টেপ 3। স্টেপ 3 তে আমরা দেখতেছি ফ্যাক্টিটিভ অবজেক্ট। Do you know what is factitive object? There are some verbs that have an object, but with that object the sentence remains incomplete. যেমন কিছু ভার্ব রয়েছে appoint, elect, choose, assign, select, call, deem, name ইত্যাদি। এই ভার্বগুলোর পরে একটি অবজেক্ট দেয়া থাকে, কিন্তু ওই অবজেক্ট দিয়ে সেন্টেন্সটি পূর্ণ হয় না। সেন্টেন্স পূর্ণ করার জন্য আমাদের আরেকটি অবজেক্ট যোগ করতে হয়। যেহেতু ওই অবজেক্ট দ্বারাই সেন্টেন্সটা পূর্ণ হয় এবং ওই অবজেক্টটি সেন্টেন্সের ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, এজন্য এই অবজেক্টগুলোকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলি। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, উই ডিম দ্য প্রিন্সিপাল আ পারসন অফ হাই কোয়ালিটি। এখানে আমার ভার্ব আছে ডিম, আমি দেখো এখানে উপরেও লিখেছিলাম ডিম ভার্ব, উই ডিম দ্য প্রিন্সিপাল। এখানে আমার এই ডিম ভার্বের পরে অবজেক্ট রয়েছে প্রিন্সিপাল, উই ডিম দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল থাকার পরেও আমার সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। উই ডিম দ্য প্রিন্সিপাল, আমরা প্রিন্সিপালকে বিবেচনা করি। ডিম মিন্স টু রিগার্ড, আমরা প্রিন্সিপালকে বিবেচনা করি। কি বিবেচনা করি? আ পারসন অফ হাই কোয়ালিটি। আ পারসন অফ হাই কোয়ালিটি, এই অবজেক্ট অংশটি হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। আ পারসন অফ হাই কোয়ালিটি, এই ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো দিয়ে আমরা কিন্তু কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। এই ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো কখনো সাবজেক্টের স্থানে বসে না, বিকজ এই ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো অ্যাকচুয়ালি আমাদের যে গিভেন অবজেক্টটা থাকে সেটাকে কমপ্লিট করার জন্য ইউজ হয়ে থাকে। এই জন্য আমাদেরকে যে গিভেন অবজেক্ট, মূল অবজেক্টটা রয়েছে, সেই মূল অবজেক্ট থেকে আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা নিলাম দ্য প্রিন্সিপাল, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ইউজ করেছি এখানে। অ্যাজ ইউজুয়াল এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, ডিম। আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ নিয়েছি, ডিমের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিমড। এবার আমাদের যে ফ্যাক্টিটিভ অবজেক্টটি রয়েছে আ পারসন অফ হাই কোয়ালিটি। আ পারসন অফ হাই কোয়ালিটি আমরা লিখে দেন বাই, প্রিপোজিশন বাই ইউজ করে উই এর অবজেক্টিভ ফর্ম আস ইউজ করেছি। সেকেন্ড এক্সাম্পল, দে অ্যাসাইন্ড হিম দ্য ওয়াচম্যান। এখানেও আমার এখানে অবজেক্ট আছে হিম অ্যান্ড দ্য ওয়াচম্যান। এই হিমটা হলো আমাদের মূল অবজেক্ট অ্যান্ড দ্য ওয়াচম্যান হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানে আমার মূল অবজেক্ট হিম থেকে আমাকে সাবজেক্ট হিসেবে নিতে হলো হি। হিমের সাবজেক্টিভ ফর্ম যেহেতু হি নিলাম। এরপরে অ্যাসাইন্ড যেহেতু পাস্ট ফর্ম, আমাকে বিভাগ যোগ করতে হবে সাবজেক্টের পরপরই। আমার বিভাগ হলো ওয়াজ এবং ওয়ার পাস্ট ফর্মে রয়েছে, হির সাথে আমি ওয়াজ নিলাম। হি ওয়াজ অ্যাসাইন্ড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাসাইন্ড ইডি। এরপর আমার ফ্যাক্টিটিভ অবজেক্টটা দ্য ওয়াচম্যান অনুরূপভাবে ওখানে থেকে গেল। দেন প্রিপোজিশন বাই আর সাবজেক্ট দিয়েছিল দেয়ার অবজেক্টিভ ফর্ম দেন। এই হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। তোমার ভার্বগুলোকে মার্ক করবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট ধরতে। এরপরে স্টেপ 4, কগনেট অবজেক্ট। আসলে কগনেট অবজেক্ট আমরা ওই সমস্ত সেন্টেন্সই পাই যেখানে ইনট্রানজিটিভ ভার্বগুলো অ্যাক্ট করে, লাইক দ্য ট্রানজিটিভ ভার্বস। তার মানে ইনট্রানজিটিভ ভার্বগুলো তাদের নিজস্ব অরিজিন থেকে যখন একটি অবজেক্ট ক্রিয়েট করে, তখন সেই ইনট্রানজিটিভ ভার্বগুলো ট্রানজিটিভ হয়ে যায় এবং যে অবজেক্টটি ক্রিয়েট হয় সেই অবজেক্টগুলোকে আমরা কগনেট অবজেক্ট বলি এবং ভার্বটা তখন কগনেট ভার্ব হয়ে যায়। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, অনলি দ্য ফুল ড্রিম দে ড্রিমস। এখানে দেখো মেইন ভার্ব হলো ড্রিম এবং এখানে অবজেক্টও আছে দে ড্রিমস। সেম কেস, একইভাবে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আমরা অবজেক্ট ডে ড্রিমসটাকে সাবজেক্টের স্থলে নিয়ে আসলাম। ডে ড্রিমস আর প্রেজেন্ট ফর্মে এম ইজ আর, তিনটা বিভাগ রয়েছে। ডে ড্রিমস যেহেতু প্লুরাল ফর্ম আমরা আর ইউজ করলাম এবং ড্রিমের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রিমড। এবার বাই দিয়ে অবজেক্ট এখানে রয়েছে অনলি দ্য ফুলস, আমরা দ্য ফুলস অনলি লিখে ফেললাম। সেকেন্ড এক্সাম্পল, দ্য পাইলট ফ্লিউ আ ড্রিডফুল ফ্লাইট ইন স্টর্মি নাইট।
স্টর্মি ওয়েদার। এখানেও একই কেস, ফ্লিউ ভার্বটা থেকে আমার অবজেক্ট চলে আসছে ফ্লাইট। এই ফ্লাইটটাই হলো আমার কগনেট অবজেক্ট। তো আমার এখানে পুরো অবজেক্ট হলো, এরপরে আমার যেহেতু অবজেক্টের নাউনের আগে অ্যাডজেক্টিভ রয়েছে এবং তার আগে আর্টিকেল রয়েছে, পুরোটা মিলিয়ে আমাকে অবজেক্ট ধরতে হবে এবং বাকিটা এক্সটেনশন। আর ড্রেডফুল ফ্লাইট আমি সাবজেক্টের স্থলে নিয়ে এসেছি। আর ড্রেডফুল ফ্লাইট আর ফিলিউ যেহেতু পাস্ট টেন্স ছিল, আমি বিভার্বের পাস্ট ওয়াজ ইউজ করেছি। এরপরে ফিলিউ এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্লন, এক্সটেনশন অংশ ইন স্টর্মি ওয়েদার, ইন স্টর্মি ওয়েদার এক্সটেনশন লিখেছি এবং বাই দিয়ে সাবজেক্ট দ্য পাইলট, এই সাবজেক্ট অংশটি শেষে আমি লিখে ফেললাম বাই দ্য পাইলট। এই হলো স্টেপ 3 তে ফ্যাক্টিটিভ অবজেক্ট এন্ড স্টেপ 4 এ কগনেট অবজেক্ট। এখন আমরা স্টেপ 5 নিয়ে আলোচনা করব। আমাদের স্টেপ 5 এ হলো দেখো তোমরা বেয়ার ইনফিনিটিভ। আমি জানি তোমরা অনেকেই বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ শব্দটি শুনে থাকবা। ইনফিনিটিভ মূলত হলো আমাদের ওই সমস্ত নন ফাইনাইট ভার্ব। আমরা সমস্ত ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো ফাইনাইট ফর্ম, একটা হলো নন ফাইনাইট ফর্ম। নন ফাইনাইট ফর্মগুলোকে আমরা 3 স্টেপে ভাগ করে থাকি, সেটা হলো জিরান্ড, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। তোমরা জানো যে একটি ক্লোজে মাত্র আমাদের ফাইনাইট ভার্ব থাকে, আর বাদবাকি ভার্বগুলোকে নন ফাইনাইট করে দিতে হয়, নন ফাইনাইট ফর্মে থাকে। এখানে কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো পরে আরেকটি ভার্ব যখন চলে আসে একই ক্লোজে, সাধারণত সেগুলোকে নন ফাইনাইট আকারে থাকে, নন ফাইনাইট বেয়ার আকারে থাকে। এখানে কিছু ভার্ব আছে, আমি লিখেছি দেখো, মেক, হেল্প, বিড, হিয়ার, ফিল, সি, বিড, ওয়াস ইত্যাদি। এই জাতীয় ভার্বগুলোর পরে যখন আমরা একই ক্লোজে অন্য একটি ভার্বের বেস ফর্ম পাবো এবং তার আগে তোমরা দেখবে যে কোনো টু নেই, তখন আমরা এই জায়গায় মনে করে রাখবো যে এখানে একটি টু দিলে মনে হয় ভালো হতো, কিন্তু সেটা দেয়া নেই। এই যে টুটা উজ্জ্বল থাকলো, খালি থাকলো, ফাঁকা থাকলো, এটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলে থাকি। তাহলে বেয়ার ইনফিনিটিভ কি? বেয়ার ইনফিনিটিভ হলো একই ক্লোজে কোনো একটা ফাইনাইট ভার্বের পরে আরেকটা যখন নন ফাইনাইট ভার্ব আসতেছে, সেটা আবার বেস ফর্ম থাকতেছে, তার আগে কোনো টু দেয়া থাকতেছে না, এই টুটা উজ্জ্বল থাকাটার নামটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো লেটস সি কিভাবে বেয়ার ইনফিনিটিভ আমরা ভয়েস করব। বেয়ার ইনফিনিটিভের ভয়েস করার সিস্টেমটা হলো আগের মতোই, আমরা বি ভার্বকে বেস ফর্ম ধরবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টের স্থলে নিয়ে আসবো। এখানে ট্রিজ হেল্প আস সারভাইভ অন আর্থ, আমাদের এখানে অবজেক্টের স্থলে আমরা দেখতে পাচ্ছি যে আস রয়েছে, আজকে আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসলাম উই। এরপর আমরা বি ভার্ব যুক্ত করব। আমরা জানি এখানে হেল্প প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছি যে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আমার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম উই এর সাথে আর আসলো। গিভেন মেইন ভার্ব হেল্প, এর পাস্ট পার্টিসিপল ফর্ম আসলো হেল্পড। এবার আমার যে অংশটিকে আমি বেয়ার রেখেছিলাম অ্যাক্টিভ সেন্টেন্সে, প্যাসিভ সেন্টেন্সে আমার আর বেয়ারকে ইনভিজিবল বা ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ রাখা যাবে না, সেটাকে আমাকে ভিজিবল ইনফিনিটিভে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স তোমাকে এই টুটা প্যাসিভ করার সময় অবশ্যই দিয়ে দিতে হবে। দেখো তাহলে কি হলো, উই আর হেল্পড, এখানে আমার দেয়া ছিল সারভাইভ, জাস্ট সারভাইভ, এর আগে আমার টুটা উজ্জ্বল ছিল, এখানে বেয়ার ছিল, এই বেয়ারটাকে আমাকে প্যাসিভের সময় দিয়ে দিতে হয়েছে, টু সারভাইভ অন আর্থ বাই ট্রিস। বাদবাকি অংশ আগের মতো করে আমরা প্যাসিভ করে থাকবো। সেকেন্ড এক্সাম্পল, আই মেড দেম ওয়ার্ক ফর মি। ট্রাই করো, কোথায় এখানে বেয়ার আছে? ওকে, তোমরা ধরতে পারছো। এখানে দেখো আমার এখানে ওয়ার্ক আরেকটি ভার্বের বেস ফর্ম রয়েছে এবং এই ওয়ার্ক ভার্বের সামনে একটা টু মনে হচ্ছে যেন উজ্জ্বল রয়েছে। এই উজ্জ্বল টুটাই বা এই বেয়ার টুটাই আমাকে প্যাসিভ ভার্বের সময় বসাই দিতে হবে। তাহলে আমরা প্যাসিভ করব। এবার দেন থেকে সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসলাম দে। এবার মেড ছিল মেইন ভার্ব, মেড পাস্ট ফর্ম, আমরা বি ভার্বের পাস্ট ফর্ম ওয়ার নিয়ে আসলাম। এরপরে মেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেডই রয়েছে। দেন আমাকে বেয়ার ইনফিনিটিভকে ভিজিবল ইনফিনিটিভে রূপান্তর করতে হচ্ছে টু প্লাস V1, দ্যাট ইজ টু ওয়ার্ক। দে ওয়ার মেড টু ওয়ার্ক ফর মি, গিভেন এক্সটেনশনই থাকলো ফর মি, এন্ড বাই প্রিপজিশন দেওয়ার পরে আমি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আই এর পরিবর্তে মি ইউজ করলাম। এই হলো বেয়ার ইনফিনিটিভ। দেন কাম টু স্টেপ 6। স্টেপ 6 খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে তোমরা আদার ইনফিনিটিভস আমি ইউজ করেছি। দেখো বেয়ার ইনফিনিটিভ আমরা যেমন টু উজ্জ্বল রেখে আমরা ইনফিনিটিভ গুলোকে আমরা ভিজিবল ইনফিনিটিভে রূপান্তর করেছিলাম, কিন্তু এখানে আদার ইনফিনিটিভস গুলোকে ইনফিনিটিভ গুলো ভিজিবল থাকবে এবং আমরা
সেগুলো দেখতেই পাবো। এখানে কিছু ভার্ব রয়েছে, এগ্রি, অ্যারেঞ্জ, অ্যাডভাইস, ডিটারমাইন, ট্রাই, ডিসাইড, প্রপোজ, সাজেস্ট, ইনসিস্ট এবং আরো অনেকগুলো ভার্ব রয়েছে এই ধরনের। এই ভার্বগুলোর পরে যখন আমরা ভিজিবল ইনফিনিটিভ, দ্যাট মিন্স 2 + V1 পেয়ে যাব, আমাকে ভয়েস করতে হবে এই ভিজিবল ইনফিনিটিভটি। এটা ভয়েস করার সিস্টেমটা হলো, দেখো আমি স্ট্রাকচার এখানে একটা দিয়ে রাখছি তোমাদের জন্য। স্ট্রাকচারে দেখো অ্যাক্টিভের সাবজেক্ট এন্ড ভার্ব অপরিবর্তিত থাকবে, মাইন্ড ইট। অ্যাক্টিভের সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকবে। এরপরে আমার অ্যাক্টিভের সাবজেক্ট এবং ভার্বকে অপরিবর্তিত রাখার পরে আমি যেটা ইনফিনিটিভ অংশ পাবো, এই টু ইনফিনিটিভ অংশ পাবো, ঠিক এই জায়গাতে আমাকে ড্যাট যুক্ত করতে হবে। ভয়েসটা কমপ্লেক্স ফর্মে চলে যাবে। এরপরে আমি ড্যাট ইউজ করলাম। এরপরে এই ইনফিনিটিভ টু এই ভার্বের পরে আমার যে ওখানে সাবজেক্ট এবং ওখানে আমি যে অবজেক্ট অংশটা পাবো, সেই অবজেক্ট অংশটা সাবজেক্টিভ ফর্ম আমি নিয়ে আসবো। এখানে দেখো ড্যাটের পরে অবজেক্ট অংশ থেকে আমি সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসবো। এরপরে শুড অথবা মাস্ট, আমি এখানে দুইটা মডেলস ইউজ করেছি। তোমাদেরকে সেন্টেন্সের মিনিং অনুযায়ী অন্যান্য মডেলস নিয়ে আসতে হতে পারে। এখানে নিচে আমি লিখেও দিয়েছি সুইটেবল মডেলস। অধিকাংশ ক্ষেত্রে আমরা শুড বা মাস্ট দিয়ে ভয়েস করতে পারবো, তবে অন্যান্য মডেলস গুলো আসতেই পারে। এরপরে আমরা জানি মডাল অক্সিলারির পরে আমাদের বি ভার্বের বেস ফর্ম আসবে। যেহেতু আমি এখন পর্যন্ত কোনো বি ভার্ব অ্যাড করিনি, আমার এখন পর্যন্ত প্যাসিভ হয়নি, এরপর আমি মডেলস এর পরে যেহেতু আমি বেয়ার অংশের ইনফিনিটিভ অংশে ভয়েস করতেছি, সেহেতু আমাকে ইনফিনিটিভের 2 + V1 এর ওই জায়গাটাকে আমাকে বি ভার্ব যুক্ত করতে হচ্ছে। এখানে আমি শুড বা মাস্টের পরিবর্তে বি বা অন্যান্য মডেলস এর পরিবর্তে বি ভার্ব নিয়ে আসবো এবং এরপরে যেটা আমার ইনফিনিটিভ ভার্ব ছিল, সেই ইনফিনিটিভ ভার্বটাকে আমাকে থার্ড ফর্ম করে দিতে হবে। এরপরে এক্সটেনশন যোগ করব। এই হলো রুলস। দেন সলভ ইট। গভর্নমেন্ট সাজেস্ট টু মেইনটেইন হোম কোয়ারেন্টাইন। আমি অ্যাজ স্ট্রাকচারে আমি দেখিয়ে দিয়েছি যে অ্যাক্টিভের সাবজেক্ট প্লাস ভার্ব অপরিবর্তিত থাকবে। গভর্নমেন্ট সাজেস্টই রাখা হয়েছে। দেন 2 + V1 ইনফিনিটিভ অংশে আমাকে ড্যাট যুক্ত করতে হলো, আমি ড্যাট যুক্ত করলাম, আমার 2টা উঠে গেল, শেষ। এবার এখানে যে আমার অবজেক্ট রয়েছিল এই অংশটার মধ্যে হোম কোয়ারেন্টাইন, সেই অবজেক্টটিকে আমি এখানে সাবজেক্টের স্থলে যুক্ত করলাম, হোম কোয়ারেন্টাইন। দেন হোম কোয়ারেন্টাইন মাস্ট বি মেইনটেইনড। হোম কোয়ারেন্টাইন তুমি বলতে পারবে না মে বি মেইনটেইন, বিকজ ইট ইজ আ ম্যান্ডেটরি ফর আস নাওয়াডেজ। হোম কোয়ারেন্টাইন মাস্ট বি মেইনটেইনড। আমি মডেল অক্সিলারি মাস্ট নিয়েছি, এরপরে বি যুক্ত করলাম। আর আমার যে ইনফিনিটিভ ভার্ব ছিল 2 + V1, সেই ইনফিনিটিভ ভার্বটা ছিল টু মেইনটেইন, সেই মেইনটেইনকে আমি থার্ড ফর্ম মেইনটেইনড লিখেছি। এরপরে সেকেন্ড এক্সাম্পল, দ্য রাইটার ডিসাইডেড টু ইমপ্রেস জুয়েরি উইথ গিফটস। একইভাবে আমরা সাবজেক্ট, গিভেন সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখলাম। টু এর স্থলে আমি ড্যাট ইউজ করেছি। এবার ইমপ্রেস জেরি, এখানে অবজেক্টিভ অংশে আমার জেরি ছিল, সেটাকে আমি সাবজেক্টের স্থানে নিয়ে আসলাম, জেরি। এবার আমি মডাল অক্সিলারি দেখো ইউজ করেছি মাইট। আমি কিন্তু এখানে লিখেছিলাম শুড এবং মাস্ট, নিচে আমি তোমাদের লিখে দিয়েছি সুইটেবল মডেলস। এই জায়গায় দেখো রাইটার জেরিকে ইমপ্রেস করতে চাচ্ছে, এখনো কিন্তু উনি ইমপ্রেস করে ফেলেননি। এই জন্য যেহেতু ফিউচারে ঘটবে এবং এটা অনিশ্চয়তার মধ্যেও রয়েছে একটু, এই জন্য আমাকে মাইট ইউজ করতে হয়েছে, মাইট বি। এবার 2 + V1 আমার ছিল টু ইমপ্রেস, আমাকে 2 + V1 এর এই ইমপ্রেস ভার্বের থার্ড ফর্ম ইমপ্রেসড ইউজ করতে হয়েছে, ইমপ্রেসড উইথ গিফট। দিস ওয়াজ স্টেপ 6, আদার ইনফিনিটিভস। এবার আমরা স্টেপ 7 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 6টি স্টেপ পার করে স্টেপ 7 এ চলে আসছি। স্টেপ 7 এ আমরা দেখব ইউজেস অফ সুইটেবল প্রিপজিশনস। আমি একবারে গোড়ার দিকে তোমরা হয়তো মনে করে থাকবে যে আমরা মেজর 6টি ধাপ পার করে একটি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হয়। সেখানে দেয়া ছিল যে প্রিপজিশন হিসেবে আমরা বাই ইউজ করি, কিন্তু ওখানে একটা কথা বলছিলাম যে অধিকাংশ ক্ষেত্রে। এখন তাহলে বাকি ক্ষেত্রে কি কি প্রিপজিশন আসতে পারে তার একটা আমি ছোট্ট উদাহরণ এখানে নিয়ে আসছি। দেখো, দ্য হোস্ট স্যাটিসফাইড দ্য গেস্টস। একইভাবে আমরা আগের মতো করে প্যাসিভ ভয়েস করব, শুধুমাত্র প্রিপজিশনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। তাহলে এরকম, এখানে আমার অবজেক্ট হলো দ্য গেস্ট। অবজেক্ট দ্য গেস্ট, অবজেক্টকে আমি সাবজেক্টের স্থানে নিয়ে আসলাম, দ্য গেস্ট। ভার্ব পাস্ট ফর্ম আছে, বি ভার্ব পাস্ট ফর্ম ওয়্যার, স্যাটিসফাইড
একটু দেখো এখানে স্যাটিসফাইড এর সাথে আমরা বাই ইউজ করতে পারবো না, স্যাটিসফাইড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ইউজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দ্য গেস্ট ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য হোস্ট, অবজেক্ট সাবজেক্টের স্থানে আছে সেটাকে আমরা অবজেক্টের স্থানে নিয়ে আসলাম। এই হলো দ্য গেস্টস ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য হোস্ট। একইভাবে উইথ বসে এরকম প্রিপোজিশনের আমি ভার্ব আরো দুটো এখানে দিয়ে আসছি, সিজড উইথ বসে আবার প্লিজড উইথ বসে। প্লিজড উইথ এবং অ্যাট দুই জায়গাতেই বসে। আমি পরের উদাহরণে প্লিজড নিয়ে এসেছি। প্লিজড ব্যক্তির সাথে যদি প্লিজড হয় সেক্ষেত্রে আমরা প্লিজড উইথ ইউজ করব, আর যদি বস্তুর সাথে প্লিজড হয় সেক্ষেত্রে বস্তু বা কারো কোয়ালিটির সাথে যদি প্লিজড বসে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। পরের উদাহরণটা দেখো, হার মডেস্টি প্লিজড আস, পাস্ট ফর্মে আছে। আমরা আস থেকে সাবজেক্ট নিয়ে আসলাম উই, এরপর বি ভার্ব পাস্ট ফর্ম ওয়্যার, প্লিজড পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর দিয়েছি আমরা অ্যাট। ওইখানে দেখো আমি লিখছিলাম যে প্লিজড এইরকম উইথ বসবে ব্যক্তির ক্ষেত্রে, আর যদি কারো পারফরমেন্স হয়, কোনো বস্তু হয় বা অন্য কোনো কোয়ালিটি হয় সেক্ষেত্রে আমরা প্লিজড অ্যাট ব্যবহার করব। উই ওয়্যার প্লিজড অ্যাট, এবার সাবজেক্ট ছিল হার মডেস্টি ইউজ করেছি। ঠিক সেভাবে মার্ভেলড অ্যাট ব্যবহৃত হবে। আবার দেখো এখানে স্যাটিসফাইড, আমি প্রথম এক্সাম্পলে স্যাটিসফাইড উইথ ইউজ করেছি ব্যক্তির ক্ষেত্রে, এবার স্যাটিসফাইড যখন আমি অ্যাট ইউজ করব সেক্ষেত্রে বস্তু যদি হয় তাহলে আমাকে স্যাটিসফাইড অ্যাট ইউজ করতে হবে। থার্ড এক্সাম্পল, এভরিওয়ান নোস দ্য ফ্যাক্ট। আবার সাবজেক্টের স্থানে আসলাম, নো দ্য ফ্যাক্টের সাবজেক্ট আমরা দেখলাম দ্য ফ্যাক্ট, এরপরে নোস প্রেজেন্ট ফর্মে আছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য ফ্যাক্ট ইজ নন, আমরা দেখো এখানে টু ইউজ করেছি, বাই না হয়ে নোর সাথে টু ইউজ করতে হয়। দ্য ফ্যাক্ট ইজ নন টু এভরিওয়ান। নেক্সট, দ্য কার্গো কন্টেইনস অল নেসেসারি থিংস। এবার দেখো অল নেসেসারি থিংস, বি ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে এখানে কন্টেইনস, এজন্য বি ভার্ব আমরা ওয়্যার ইউজ করলাম। থিংস প্লুরাল ফর্ম, কন্টেইনস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কন্টেন্ট, এখানে দেখো ইন ইউজ করেছি আমি। কন্টেন্ট বাই হবে না, কন্টেন্ট ইন দ্য কার্গো, কার্গোর মধ্যে অল নেসেসারি থিংস কন্টেইন করা হচ্ছে। এবার আমরা স্টেপ 8 শুরু করব। স্টেপ 8 এ দেখো তোমরা ইনঅ্যাকটিভ অবজেক্ট থাকলে তার পূর্বে সুইটেবল প্রিপোজিশন বসে। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে তোমরা দেখে থাকবা যে মেইন ভার্বের পরে পার্সন অবজেক্ট রয়েছে, এরপরে ব্যক্তিবাচক অবজেক্টের পরে বস্তুবাচক অবজেক্ট রয়েছে বা আদার্স কোনো অবজেক্ট রয়েছে। এই ব্যক্তিবাচক অবজেক্টগুলো সেখানে অ্যাক্টিভ থাকে না। মেইন ভার্বকে তুমি যদি প্রশ্ন করে থাকো দেখবা যে ওই ব্যক্তিবাচক অবজেক্টকে অবজেক্ট হিসেবে নিচ্ছে না, বরং এর পরে যে বস্তুবাচক জিনিসটি রয়েছে সেটাকে অবজেক্ট হিসেবে ধরা হচ্ছে। এই সমস্ত ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা ইনঅ্যাকটিভ অবজেক্ট বলে থাকি। এই ইনঅ্যাকটিভ অবজেক্ট যদি থাকে তার পূর্বে আমাদেরকে প্রিপোজিশন দিতে হবে এবং ওই অবজেক্টকে আমাদের কখনোই সাবজেক্টের স্থানে বসানো যাবে না। যেমন দেখো, আই ডিভাইডেড দেম দ্য ম্যাঙ্গোস। তোমরা অবজেক্ট কিভাবে বের করতে হয় তা জানো। ডিভাইডকে প্রশ্ন করো, কি ডিভাইড করব? ম্যাঙ্গোস। দ্য ম্যাঙ্গোস আমার অবজেক্ট। কাকে ডিভাইড করব বললে তো প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে না এখানে। কাকে ডিভাইড করব তাদেরকেও তো আমরা ডিভাইড করতেছি না। এক্ষেত্রে আমার দ্য ম্যাঙ্গোস হলো অবজেক্ট। আর এই যে দেম অরটি রয়েছে এটাও একটু অবজেক্টিভ ফর্ম, বাট ইট ইজ ইনঅ্যাকটিভ অবজেক্ট। এই সেন্টেন্সে এই অবজেক্টটা অ্যাক্টিভে নেই। তো আমি এখানে দ্য ম্যাঙ্গোসকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। দ্য ম্যাঙ্গোস সাবজেক্ট নিলাম, বি ভার্ব এখানে পাস্ট টেন্স, বি ভার্বে ওয়্যার নিয়ে আসছি প্লুরাল ফর্ম। দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যামং দেম। এই অ্যামংটা আমি প্রিপোজিশন সুইটেবল নিয়ে আসছি, তাদের মধ্যে ভাগ করে দাও। অ্যামং দেম বাই মি, সুইটেবল প্রিপোজিশন হিসেবে বাই মি। আই সাবজেক্ট ছিল, আই এর অবজেক্টিভ ফর্ম মি। সেকেন্ড এক্সাম্পল, ইউ মাইট ড্রাইভ মি দ্য কার। ইউ মাইট ড্রাইভ মি দ্য কার, এখানে অবজেক্ট হলো দা কার। কি ড্রাইভ করব? কার ড্রাইভ করব, রাইট। আমরা দা কারকে সাবজেক্ট হিসেবে এখানে ইউজ করেছি। দা কার, এখানে মাইট আছে মডাল অক্সিলারি, লিখলাম। এরপরে বি ভার্বের বেস ফর্ম মাইট বি, ড্রাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাইভেন। এখানে দেখো ইনঅ্যাকটিভ অবজেক্ট ছিল মি, এর পূর্বে আমি প্রিপোজিশন দিয়েছি ফর মি। দেখো মির পূর্বে ফর রয়েছে, এই ফরটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ড্রাইভেন ফর মি। এবার আমার যে একটা প্রিপোজিশন অ্যাড করতে হয় রিসিভ করার সময়, সেই প্রিপোজিশন আমি অ্যাড করছি বাই, আর ইউ সাবজেক্ট ছিল এখানে, আমার সাবজেক্টটা অবজেক্টের স্থানে চলে আসছে বাই ইউ। এই হলো দ্য কার মাইট বি ড্রাইভেন ফর মি বাই ইউ। তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই এখন ক্লিয়ার হলো যে ইনঅ্যাকটিভ অবজেক্টও
আমার মেইন ভার্বের পরে থাকতে পারে এবং সেগুলোতে অনেক সাবধানের সহিত তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, নয়তো বা তুমি এই ইনঅ্যাক্টিভ অবজেক্টগুলোকে অ্যাক্টিভ অবজেক্ট ভেবে সেখানে এই মির পরিবর্তে যদি তুমি এখানে আই ইউজ করতা তাহলে হতো আই মাইট বি ড্রাইভেন। হাস্যকর বিষয় হতো একটা যে তোমাকেই চালনা করা হতো। তো এই বিষয়গুলোতে তোমাদেরকে খেয়াল রাখতে হবে ইনঅ্যাক্টিভ অবজেক্ট।